সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ভবনে ভবনে কড়া নিরাপত্তা, জনওয়াদা পূরণে কাজ করার অঙ্গীকার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে কাজ করার অঙ্গীকার। এবং ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি দেন জয় ও পলক, বললেন চিফ প্রসিকিউটর। গুম খুনের ঘটনায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিমকে জেরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের ৩য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী সহ সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। শপথ নেয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন নতুন প্রধানমন্ত্রী। জনগণকে দেয়া ওয়াদা পূরণে কাজ করার অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভা গঠনের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ দফতরে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে এই প্রত্যয় জানান তারা। অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতাও চান মন্ত্রিপরিষদ সদস্যরা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এর আগে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরে মন্ত্রিসভা সদস্যরা বলেন, ৭১ আর ২৪ আলাদা নয়, দুটোকে সমুন্নত রেখেই দেশ গড়ে তোলা হবে। অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে কাজ করার অঙ্গীকারও করেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। তার আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় স্মৃতিসৌধ এলাকায়। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। ৩ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। সেখানে একটি বৃক্ষরোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেই কাজ করার অঙ্গীকার করেন তারা। সুন্দরভাবে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে পারি, দেশটা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। আইনের শাসনকে সমুন্নত করার কথা উল্লেখ করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, ৭১ আর ২৪কে নিয়েই সামনে এগোতে হবে। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। দেশ হওয়ার পরে অনেক সমস্যা আমরা অতিক্রম করেছি, অনেকগুলো প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নয়। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ফিরে যাচ্ছে শামীমুজ্জামান চৌধুরীর প্রক্রিয়াধীন রিপোর্টটিতে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে দুদিন ধরেই প্রস্তুতি চলে সচিবালয়ে। বুধবার সকালে যেন সাজ রব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সচিবালয়ে এটাই প্রথম অফিস। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন মন্ত্রিসভার সদস্যরা। দপ্তরে পৌঁছেই সাংবাদিকদের সঙ্গে আলাপে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দেয়া ওয়াদা পূরণ করবে নতুন সরকার। দ্রুত সময়ের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার ঘোষণাও দেন তিনি। চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন, এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড। দপ্তরে গিয়ে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি কার্ড বিতরণ করা হবে। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব। সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। 2001 সালে মন্ত্রী হয়ে নকলমুক্ত শিক্ষাঙ্গন তৈরিতে ভূমিকা রাখেন আ.ন.ম এহসানুল হক মিলন। এবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। বলেন, শিক্ষা খাতে দুর্নীতি বন্ধের পাশাপাশি যুগোপযোগী ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে ব্রিফিংয়ে ভয় ডরহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের কথা জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমের লক্ষ্য যেটা, তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা, আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব। এদিন সব মন্ত্রণালয়ের মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তা কর্মচারীরা। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতিও দেন মন্ত্রিসভার সদস্যরা। সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব সুতীব্র আছে এখন। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। দোয়া করবেন সবাই। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। টিকিটিংয়ের যে ব্যাপারটা আছে সেগুলির সিন্ডিকেশনের একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় সেটাকে ভাঙতে হবে। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টার দিকে জিয়া উদ্যানে সমাধিস্থলে পৌঁছন তিনি। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 6:30টায় বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচারিত হবে। বিটিভির সৌজন্যে দেশের সকল সম্প্রচার মাধ্যম ভাষণটি সম্প্রচার করবে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। প্রথমবার সংসদ সদস্য হয়েই সরাসরি মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন দল ও জোটের 33 জন। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে জেলায় জেলায় বইছে আনন্দের বন্যা। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তাহসিন তারিনের রিপোর্ট।
গেল ২০ বছর নানা ঘাত প্রতিঘাত, আন্দোলন, সংগ্রাম আর চড়াই উতরাই পেরিয়ে দেশের শাসনভার সামলানোর দায়িত্ব পেল বিএনপি। মঙ্গলবার গঠন করা হয় দলটির মন্ত্রিসভা। সেখানে প্রথমবার এমপি হওয়া ৩৩ জনের হাতে ওঠে মন্ত্রণালয়ের দায়িত্ব। ফেনীর দাগনভূঞা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বন ও পরিবেশ মন্ত্রী হন আব্দুল আওয়াল মিন্টু। এতে জেলা জুড়ে বইছে খুশির বন্যা। উনি আমাদের যে অবকাঠামো উন্নয়নগুলো আছে এই বিষয়ে নজরদারি করবেন, ওনার কাছে আমাদের আশা। ২৪-এর বন্যায় ফেনীতে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে, সেই সাথে আমাদের বল্লামুখা টেকসই বাঁধেরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো একজন মন্ত্রী এবং একজন এমপির কাজ হচ্ছে স্থানীয় এলাকার মানুষদের সমস্যার প্রতিনিধিত্ব করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ফরিদপুর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। স্থানীয় নেতাকর্মীরা বলছেন দলের প্রতি নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি পেয়েছেন শামা ওবায়দ। জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা পুরাপাড়া ইউনিয়নের জনগণ সবাই একসঙ্গে আনন্দ উল্লাসে সবাই আমরা মাতিয়ে আছি। নাটোর ১ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। তিনিও প্রথমবার নির্বাচিত। যে প্রতিমন্ত্রী হওয়াতে আমরা লালপুর বাগাতি পাড়ার সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে মহিলারা বেশি আনন্দিত এবং গর্বিত। ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হয়েই ২টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ সাকি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। পাঞ্চারামপুরের দীর্ঘ প্রতীক্ষার ফল এই প্রথম এমপি হয়ে মন্ত্রী হয়েছে। দিনাজপুর ৬ আসন থেকে প্রথমবার এমপি হয়ে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে তার হাতে। মানিকগঞ্জ ৩ আসনে প্রথমবার নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রীতা। অন্যদিকে সিরাজগঞ্জের ইতিহাসে একই সঙ্গে জেলা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেয়ে আনন্দিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে প্রথমবার এমপি হয়ে মন্ত্রিত্বের স্বাদ পেলেন ডক্টর MA মুহিত। প্রথমবার এমপি হয়ে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন পার্বত্য রাঙামাটির দীপেন দেওয়ান, পটুয়াখালীর নুরুল হক নূর ও ঝিনাইদহের মোহাম্মদ আসাদুজ্জামান সহ মোট ৩৩ জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ২৪-এর অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি দেওয়া মামলায় জয় ও পলকের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিকে গুম খুনের মামলায় সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার ফের জেরা হবে আগামী সোমবার। মুদাসসির আলীর প্রতিবেদন। জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় ভূমিকা রাখা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। তবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। সূচনা বক্তব্যে জয় ও পলকের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে, সেগুলো আমরা এখানে তুলে এনেছি। তবে অভিযোগ অস্বীকার পলকের আইনজীবীর। আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার দেওয়ার কোনো সুযোগ নেই, উনি নির্দেশ দেননি, বরং উনি সাময়িকভাবে যে ইন্টারনেট ব্যাহত হয়েছে এরপর থেকেই উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। একই ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জেরা করা হয়। জিয়াউলের পক্ষে জেরা করেন আইনজীবী আমিনুল গনি টিটো। ইকবাল করিম ভূঁইয়ার ফের জেরা হবে ২৩ ফেব্রুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী আরাফাত, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ ৭ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় শহীদ শরীফ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে নেয়ার আবেদন করেছেন প্রসিকিউশন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
575 কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ছেলে সাফিয়াত সোবাহান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আখতার হোসেন। তিনি বলেন, আসামিরা পরস্পর যোগ সাজশে পর্যাপ্ত আমানত ছাড়া এবং ঋণ পরিশোধের সক্ষমতা ছাড়াই অর্থ আত্মসাৎ করে। রমজান শুরু হতে না হতেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। চাল, গম ও ভোজ্য তেল সহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা করে। ক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে রমজানের পুরো মাস জুড়েই বাড়তি দাম থাকবে পণ্যের। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্দর ধর্মঘটের ফলে সময় মতো পণ্য খালাস না হওয়া এবং নির্বাচনের ছুটিতে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজান সংযম, সহমর্মিতা আর ত্যাগের মাস, কিন্তু এই মাসকে সামনে রেখেই যেন বাজারে ভিন্ন এক বাস্তবতা। চাল, ডাল, ভোজ্য তেল, ছোলা, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দামই ঊর্ধ্বগতি। বাজারে আসা সাধারণ মানুষ বলছে, আয় বাড়েনি, অথচ প্রতিদিন বাড়ছে খরচের চাপ। প্রয়োজনের তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন অনেকেই। আমি যা বেতন পাই আমার তো হিমশিম খাইতে হয়। রমজান আইছে, স্বাভাবিক কিনবো, একচুয়ালি সব কিনতে হবে, এটা কোন নিয়ম নীতি? সব কিছু বাড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজানের প্রস্তুতি এখন বড় চ্যালেঞ্জের। সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। যে আমরা রমজানের আগে যে বাজারগুলো করেছি, ধরেন আপনার 3-4 দিন আগে বা 5 দিন আগে যে বাজারটা করেছি, সে বাজারটা আপনার এখন প্রায় ডাবলের মতো। দোকানীদের দাবি, পাইকারি বাজারের দামের প্রভাবে খুচরা বাজারে এই পরিস্থিতি। দাওয়ার সাথে 480 টাকা কেজি, বড়ি আছে 480, 500 টাকা কেজি, কালমি আছে 800 টাকা কেজি, 700 টাকা কেজি, মরিয়ম আছে 1100 টাকা কেজি, আজু আছে 1000 টাকা কেজি। বিশেষজ্ঞরা মনে করছেন, 18 কোটি মানুষের দেশে ব্যবসায়িক সিন্ডিকেট সামলাতে নতুন সরকারকে হিমশিম খেতে হবে। নতুন সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, তো এই অবস্থায় সবকিছু বুঝে নিতে, পুরো এটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল এস্টাবলিশ করতে কিন্তু সময় লাগবে। এর মধ্যে রোজা শুরু হয়ে যাবে এবং আসলে অনেকে বসে আছে, বিশেষ করে যারা সিন্ডিকেট চক্র, চাঁদাবাজ চক্র, তারা কিন্তু বসে আছে যে কখন এই একটা সংকট তৈরি করা যায়। বাজারেই প্রতিদিন সংযম শিখছেন বহু মানুষ, ইচ্ছায় নয় বাস্তবতার চাপে। ইফতারের টেবিলে কি থাকবে তার চেয়েও বড় প্রশ্ন, টেবিলটাই ঠিকমতো সাজবে তো? এই বাজার ঘুরলেই বোঝা যায় রমজানের প্রস্তুতি সবার জন্য এক নয়। কারো ঝুড়ি ভরা, কারো ব্যাগ খালি, কারো মুখে হাসি, কারো চোখে দুশ্চিন্তা। রাজধানী কারণ বাজার থেকে তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছর সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ কেশর আলু। জেলার বিভিন্ন অঞ্চলে মাঠের পর মাঠ এখন চলছে আলু তোলার ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারের চাহিদা ও দাম চড়া থাকায় খুশি প্রান্তিক চাষিরা। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন। সিরাজগঞ্জের ফসলের মাঠ জুড়ে এখন সাদা বর্ণের ফল কেশর আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার সদর, কামারখন্দ, বেলকুচি, শাহজাদপুর ও কাজীপুরে মাটি খুঁড়ে আলু বের করছেন চাষিরা। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এই আলুর রয়েছে ব্যাপক চাহিদা। কৃষকরা জানান, বিঘা প্রতি 50 থেকে 60 মণ ফলন হয়েছে। কেশর আলুর আকার ও মান বেঁধে 3টি ক্যাটাগরিতে বাছাই করে বাজারজাত করা হয়। শ্যামবাজার, কারণ বাজার, আমার সিরাজগঞ্জ, আরো তো বিক্রি হয় মুরা, পেবুলবাড়িয়া, জায়গায় জায়গায় টাঙ্গাইল, বিভিন্ন জায়গায় চলে যায়। গাছ দিয়ে কেনার পরে ফল হয়েছে, ফল আমরা গাছ দিয়ে কিনছি, মাঠে নিচে কিছু তা বলতে পারি না, এটা পুরো আল্লাহ জানে। আগে সে ফলন তখন বেশি আসান, ওই কত কি কোয়া দেবো, মাটি তলা জিনিসে কোনো গ্যারান্টি দেওয়া যাবো। কেশর আলু সুস্বাদু, খুব ভালো আলু। এবার কেশর আলুর মোট উৎপাদন 500 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। আর ফলন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ কেশর আলু উৎপাদনে কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি, বিশেষ করে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে কৃষক কিভাবে রক্ষা করবে এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি আমরা এই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। বাজারে কেশর আলুর জনপ্রিয়তা থাকায় কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে। আর কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা কৃষি বিভাগের লোকজন তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছি, বিশেষ করে পরামর্শ দেওয়া কিংবা রোগ পোকার কোনো ম্যানেজমেন্ট থাকলে সেই বিষয়ে কৃষকদেরকে পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।
চলতি মৌসুমে জেলায় 34 হেক্টর জমিতে কেশর আলু চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 35 হেক্টর জমিতে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, ভবনে ভবনে কড়া নিরাপত্তা, জনওয়াদা পূরণে কাজ করার অঙ্গীকার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে কাজ করার অঙ্গীকার। এবং ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি দেন জয় ও পলক, বললেন চিফ প্রসিকিউটর। গুমখুনের ঘটনায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিমকে জেরা। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।